নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 আপনাদের সামনে হাজির হয়ে গেছি সাধক শ্রীমৎ তৈলঙ্গ স্বামীর কাহিনী শোনাতে। তার ঘটনা বলি আপনাদেরকে বর্ণনা করছিলাম। আগের দিনের এপিসোডের পর আজকে আমি পরের পর্বে আসছি। এই পর্বে স্বামীজি কি করেছিলেন সেটা আপনাদেরকে বলবো। প্রয়াগে তিনি যে ঘটনা ঘটিয়েছিলেন, অর্থাৎ সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যে ডুবন্ত নৌকো ডুবে গিয়েছিল, সেই ডুবন্ত নৌকোকে তিনি উদ্ধার করে স্নান ঘাটে ফিরিয়ে নিয়ে আসেন, প্রয়াগের স্নান ঘাটে, এবং একাধিক প্রাণ তিনি রক্ষা করেন। সেই অলৌকিক ঘটনার কথা তো আপনাদের আগের দিনের অনুষ্ঠানেই আমি বলেছি। তার সঙ্গী ছিলেন তার শিষ্য রামতরণ ভট্টাচার্য। এই কথা লোকমুখে প্রচার করতে থাকেন। স্বামীজির ভক্ত শিষ্য এবং দর্শনার্থীর সংখ্যাও বাড়তে থাকে। এরপর প্রয়াগ তিনি ছেড়ে চলে আসেন বারাণসীতে। বারাণসীতে আসেন 1844 খ্রিস্টাব্দে শীতকালীন আবহাওয়ায়, অর্থাৎ প্রচন্ড যখন শীত চলছে সেই সময় তার আগমন হয় বারাণসীতে। বারাণসীতে তুলসীদাসের আশ্রমে তিনি, তুলসীদাসের বাগানে তিনি আশ্রয় নিয়েছিলেন। সেখানে থাকতে শুরু করেন স্বামীজি। একদিন এই প্রচন্ড ঠান্ডার মধ্যেও তিনি প্রচন্ড ঠান্ডার যে প্রবাহমান পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়কাল বারাণসীতে, সেই সময় তিনি প্রাতঃকালীন স্নান করার জন্য স্নান ঘাটের দিকে এগোতে যান। পথে চলতে চলতে হঠাৎ দেখেন রাস্তার ধারে এক কুষ্ঠরোগী ব্যাধি যুক্ত একটি মানুষ বসে রয়েছেন এবং ক্রন্দন করছেন। সেই ক্রন্দন শোনার পর এই বিরাটকায় উলঙ্গ স্বামী যোগীবর তার সামনে উপস্থিত হন। সেই ব্যক্তি, যে ব্যক্তি ক্রন্দন করছিলেন কুষ্ঠরোগী, সেই ব্যক্তির নাম হচ্ছে ব্রহ্মসিংহ। এই ব্রহ্মসিংহ বাড়ি ছিল হচ্ছে আজমেরে। পরিবার পরিজন তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করেছিল। এই পরিবার পরিজন তাকে ত্যাগ করার পর সে চলে আসে এই বারাণসীতে, এবং যেখানে সে ফুটপাতে থাকে, অর্থাৎ রাস্তার ধারে, সেখানকারও লোকজন তাকে ত্যাগ করেছে, এরকমই মনে হয়। দুবেলা দুটো কেউ দিল খেতে, তাই তার আহার যুক্ত। স্বামীজি তার সামনে উপস্থিত হওয়ার পর সেই ব্রহ্মসিংহ মানসিকভাবে বুঝতে পারেন স্বয়ং ঈশ্বরের আগমন হয়েছে তার এই করুণ অবস্থা দেখে। স্বামীজি ব্রহ্মসিংহকে একটি বেলপাতা হাতে দিয়ে বলেন যে গঙ্গা স্নান করার পর এই বেলপাতাটি মাথায় ঠেকালে তার রোগ মুক্তি ঘটবে। অগত্যা সেই ব্রহ্মসিংহ সেই কাজটি করলেন। কোন রকম ভাবে খোঁড়াতে খোঁড়াতে স্নান করলেন বারাণসী স্নান ঘাটে। স্নান করার পর বেলপাতা তার নিজের মাথায় ঠেকানোর সঙ্গে সঙ্গেই তার কুষ্ঠব্যাধি দূর হয়ে গেল। সে সাবলীলায় উঠে দাঁড়ালেন, অর্থাৎ ব্রহ্মসিংহ তখন সাবলীলায় উঠে দাঁড়ালো। দাঁড়ানোর পর সে যোগীবরকে প্রণাম করে বলে, বাবাজি, আজ স্বয়ং বিশ্বনাথ দর্শন হলো, অর্থাৎ জন্মবোধির কথাও বলে ফেলল।
এই হচ্ছেন তৈলঙ্গ স্বামী, যে জন্মবধিরের বাক্য তিনি ফিরিয়ে দিলেন। কুষ্ঠব্যাধি তো মুক্ত হলোই, তার বাক্য ফিরিয়ে দিলেন। অর্থাৎ এই যে সাধনা, একজন মনুষ্য রূপে তিনি জন্মগ্রহণ করছেন, অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপায় তার জন্মগ্রহণ হয়েছিল, সেই জন্য তিনি একটা ঐশ্বরিক শক্তি অবশ্যই পেয়েছিলেন। সেই ঐশ্বরিক শক্তির সঙ্গে ছিল নিজের সাধনা এবং যোগ বল। যে ইন্দ্রজাল বলে সেই ডুবন্ত নৌকাকে তিনি বাঁচিয়েছিলেন, সেই রকমই এই যোগ বলে, এই শক্তিশালী ইন্দ্রজালই যোগ বলে তিনি ভাগ্যকে পরিবর্তন করেছিলেন সেই ব্রহ্মসিংহের। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে একজন সাধক, প্রকৃত সাধক, মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। আমি আসছি, আরো কিছু বলবো, আর থাকবে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কিছু বাণী আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বাবা, আমি রঘুনাথপুর থেকে বলছি, রাহুল দে। রঘুনাথপুর থেকে রাহুল দে। বলুন রাহুল, কি জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো, মানে আমার কর্ম আর বিয়ে নেই। কর্ম আর বিয়ে, আচ্ছা ঠিক আছে। জন্ম তারিখ বলো। 20-3-1992। 20 মার্চ 1992। টাইম 11:45 রাত। জন্মস্থান পুরুলিয়া। এখন বর্তমানে রঘুনাথপুর। হ্যাঁ, রঘুনাথপুর আছে। কোন জেলায় পড়ছে ওটা? পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলাতেই। শুক্রবার জন্মবার? হ্যাঁ বাবা। প্রশ্ন হচ্ছে বিবাহ আর কর্ম নিয়ে। হ্যাঁ। তা পুরুষ মানুষ যখন আগে কর্মতেই আসে, কি চাকরি করছো এখন? আমি একদম বেকার আছি বাবা। বেকার আছো, আচ্ছা। তা বাবা কি রোজগার করেন, বা মা কিছু রোজগার করেন? বাবা এমনি দোকানে কাজ করে। দোকানে কাজ করেন। মা? মা এমনি ঘরের কাজ করে। তাহলে হঠাৎ বিয়ের কথাটা মনের মধ্যে এলো কেন? নিজে বেকার, বাবা দোকানে সাধারণ কাজ করছে আর মা ঘরের কাজ করছে, তাহলে বিয়ের কথাটা এলো কেন? বাড়ির লোক দেখাশোনা করছে তোমার বিয়ের? দেখাশোনা করছে, হচ্ছে না। আর কর্মটাও মানে ছাড় বেরোচ্ছে, কর্মটা। তুমি তো বললে বেকার, তুমি এইমাত্র বললে তো বেকার, তাই না? হ্যাঁ বাবা, মানে বেকার মানে কাজটা হচ্ছে, আবার বসে যাচ্ছি 5 মাস 6 মাস বসে যাচ্ছি, আবার কোনো কাজ। তাহলে সেটাই বলা উচিত যে তোমার কাজের স্থিরতা নেই, বেকার নও, বর্তমানে বেকার, কিন্তু বেকার নও। একবার তো সকার হয়েছো, হওনি? হ্যাঁ হ্যাঁ। তবে মিথ্যা কথা বলতে নেই, ঠিক আছে? মিথ্যে না, আমার মানে বলাটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমে আগে কাজ দরকার, তারপর তো বিয়ে। পকেটে পয়সা না থাকলে বিয়ে করলেও বউ পালিয়ে যাবে, তাই না? হ্যাঁ, বুঝেছো। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, চিত্রা নক্ষত্রে জন্ম, এটা জানো তুমি? না, আমি এটা জানতাম না। আচ্ছা, তুলা রাশি এটাও জানতে না? তুলা রাশি জানতাম, বাকিগুলো জানতাম না। বাকিগুলো জানতে না। বর্তমানে বৃহস্পতি মহাদশা চন্দ্রের অন্তর্দশা দিয়ে যাচ্ছ। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে, তুলা রাশি সাপেক্ষে বৃহস্পতির মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা মধ্যম প্রকার থেকে শুভ প্রকার ফললাভ করবে, কিন্তু কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করাতে বক্রী থাকাতে কর্ম নিয়ে চিরকাল উদ্বেগ এবং উৎকণ্ঠা ঘটাবে। চন্দ্র এবং বৃহস্পতি একত্রিত অবাতে একটা জীব যোগের দশা অনুযায়ী তৈরি হয়েছে, সেই দশাটা জন্ম ছকে অবস্থান করছে না, ফলে জন্ম ছকের সাথে দশার কোন রকম যোগাযোগ আসছে না। বাড়ি থেকে দূরে, মানে তুমি পুরুলিয়ায় থাকো, বাড়ি থেকে দূরে যদি চাকরির কোনো চেষ্টা করো তাহলে কিছু কাজ হতে পারে। এরকম করেছিলে কোনো সময়? হ্যাঁ, একবার চেষ্টা করেছিলাম, কলকাতা গেছিলাম। কাজটা ছেড়ে দিলে কেন? গরমের জন্য? লকডাউনের সময় একটু। আরে লকডাউন এখন পুরনো হয়ে গেছে, নতুন জিনিস ভাবো। এখন প্রচন্ড গরম, গরম না? কলকাতায় তো খুব গরম, পুরুলিয়াতে তো গরম, তো 42 তো এখন। হ্যাঁ, পুরুলিয়া প্রচন্ড গরম। প্রচন্ড গরম। তাহলে এখন গরমটাকে কাটাও আগে, লকডাউন পুরনো এখন। তো এখন বাবা যেটা বুঝতে পারছি, বর্তমান যে সময়টা, সেই সময়ের যে দশাটা তোমার পড়েছে, সেইটা হরোস্কোপ অনুযায়ী যে দশা দেখতে পাচ্ছি তার সাথে মেলবন্ধনটা খুব ক্ষীণ টাইপের, অর্থাৎ খুব কম পরিমাণ হয়ে গেছে। দশমের সাথে দ্বাদশ কন্ট্রোভার্সি করেছে, এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের অবস্থান অনুযায়ী যদি বিচার করা যায়, এক্ষেত্রে কিন্তু
কর্ম নিয়ে একটা সমস্যা তোমার থাকবে, মানে কর্মস্থানে কিন্তু স্থিরতা আসার সম্ভাবনাটা অপেক্ষাকৃত কম। দশমপতি রবি বুধ যুক্ত অবস্থায়, বুধ ওখানে নিচস্থ ফল দিচ্ছে, মীন রাশিতে অবস্থান করছে। সুতরাং জলরাশিতে রবি অবস্থান করাতে দশমপতিটা পীড়িত হলো। দশম ভাবে ভাবাস্থ বৃহস্পতি গ্রহটা বক্রী থাকাতে দশম ভাবটা পীড়িত হলো। বর্তমানে চন্দ্র নবমপতি হওয়া সত্ত্বেও সে দ্বাদশে অবস্থান করাতে বাড়ি থেকে দূরে চাকরি পাওয়ার সম্ভাবনা। তাহলে তোমাকে কাজের চেষ্টা বাইরে করতে হবে, পুরুলিয়ার বাইরে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে আগে চাকরি করে নাও, তারপর বিয়ে দেখবো, কেমন? জয় মাতা। মানে বিয়ের যোগ কি মানে বেরিয়েছে? এখন তো চাকরি বাকরি নেই, তো বিয়ে করে করবে কি? চাকরি করে যদি কলকাতা এসে বউকে পুরুলিয়া রেখে দেবে, তারপর বউ বলবে, আমাকেই ফোন করে বলবে বউ বাপের বাড়ি চলে গেছে, বাবা কিছু ব্যবস্থা করুন। আগে চাকরিতে মন করো, ঠিক আছে, মনস্থির করো, পার্মানেন্ট কাজ হোক, তারপর বিয়ের চিন্তা করবে। জয় মাতারা। পকেটে টাকা না থাকলে কেউ পুরুষ বলে গণ্য করবে না, মান্যও করবে না। যাই হোক, তাই যে সাধকদের সম্বন্ধে আপনাদের যে গ্লোব টিভি পর্দায় প্রতিদিন সন্ধ্যা 5:55 অর্থাৎ সন্ধ্যা 6টার সময় আমার যে অনুষ্ঠান হয় গ্লোব টিভির পর্দায়, সেই অনুষ্ঠান আপনারা প্রতিদিন আমি চেষ্টা করি আপনাদের জন্য লাইভ করার জন্য। এবং সাধকদের, ভারতবর্ষের সাধক, এখন তৈলঙ্গ স্বামী নিয়ে বলছি, এখন সম্ভবত এপিসোড 9 চলছে এটা। তো এই তৈলঙ্গ স্বামী সম্বন্ধে যখন আপনাদের বলছি, তখন সেই সাধকের 1% হলেও কিছু গুণ আমার মধ্যে থাকতে হবে, নইলে তাদের কাহিনী তো পড়ে নিজেকে শুধু বলতে পারবো, নিজেকে কিছু পরিবর্তন করতে পারবো না। সেই জন্য আমি এই সাধকদের মতনই চেষ্টা করি মানুষের সমস্যার সমাধান করতে, যার জন্য প্রত্যেকটা মানুষকে আমি সমাধানটা আগে করি, তারপর মূল্য নিই। জ্যোতিষটা আমার পেশা, আমার প্রফেশন, কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা। এই সাধনা করতে করতে বাক সিদ্ধ হওয়া যায়। স্বয়ং দেবী সরস্বতী অর্থাৎ মহা সরস্বতী বা দেবী সরস্বতী, বাক দেবীর বন্দনা করতে করতে তার সাধনা করতে হয়। সেই সাধনারও একটা সময়কাল আছে। নবরাত্রির বিশেষ তিথিতে 9 দিন আসনে উপবেশন করতে হয়। সেই আসন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। যখন আমার মন্ত্র পুনশ্চরণ ছিল এই দশম অবিদ্যার, তখন এক এক সময় এক এক রকম স্থানে আমি এগুলো পুনশ্চরণ করেছি। এক এক সময় কামাখ্যায় দশম অবিদ্যার 10টি পীঠ রয়েছে। সেই পীঠস্থানে 10টি পীঠে সেই সূর্যোদয় থেকে সূর্যাস্তকালীন সেই একই আসনে একই স্থানে বসে 9 দিন সাধনা। তার সঙ্গে সঙ্গে নিজ গৃহে সেই মন্ত্রকে পুনরায় পুনশ্চরণ হোমাদি যজ্ঞ দ্বারা সম্পন্ন করা, অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয়। তবে গিয়ে সেই দেবী নিজের আয়ত্তে আসবে এবং নিজেকে বাক সিদ্ধ করা যাবে, অর্থাৎ মুখে যেটা বলবো সেটা ঘটবেই ঘটবে, ঘটার না থাকলেও ঘটবে, একেই বলা হয় বাক সিদ্ধ। আর এই যে তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এখানে যে দ্রব্যগুণ প্রয়োগ করা হয়, এই যে সাকল্য দ্বারা বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, গৃহ শান্তির জন্য এক প্রকার সাকল্য, শত্রুকে স্তম্ভন বা দমন করার একরকম সাকল্য, শত্রুকে উচাটন করে দেওয়ার জন্য সাকল্য একরকম, শত্রুর প্রাণনাশের সাকল্য আরেক রকম থাকে, আবার গ্রহদোষ খণ্ডনের জন্য আরেক রকম সাকল্য থাকে। সেই রকম বাস্তুদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার সাকল্য থাকে। শত্রু যদি আপনার ওপর বাণ চালনা করে থাকে, তারও আবার সাকল্য আরেক রকম হয়। যে দ্রব্যগুণ দিয়ে যে ক্রিয়াগুলো হয় এই যজ্ঞে আহুতি, এর হাত যশ হচ্ছে 8 আনা, আর এই মুখে যে মন্ত্র উচ্চারণ হয় এর ফল থাকে 8 আনা। তাহলে এই 8 আনা মিলে তবেই 16 আনা কাজ হবে। একজন জ্যোতিষ ব্যবসায়ী তিনি কোনো কারণে যজ্ঞের ক্রিয়া জেনে, মন্ত্র উচ্চারণ জেনে, দ্রব্যগুণ জেনে সাকল্য তৈরি করে ক্রিয়া যদি করেন যজ্ঞে আহুতিতে, তাহলে ফল হবে 8 আনা। কিন্তু সাধনা যেহেতু নেই, সেই জন্য তার বাক সিদ্ধতার কোনো মূল্য নেই।
ফলে আটানা ফল লাভ। আবার কোন সাধক হয়তো এক সময় সে সাধনা করতে করতে সেই দেবীকে সাধনার আয়ত্তে নিয়েছে, হয়তো একটি মহাবিদ্যা তিনি আয়ত্ত করেছেন। তিনি যখন যজ্ঞে এই আহুতি ক্রিয়া করবেন, দ্রব্যগুণ জানেন না কিভাবে করতে হবে, হোমাত দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, ধুনো দিয়ে হোক, নানা রকম এইগুলো দিয়ে আহুতি দিচ্ছেন, তাহলে তার ফল আসবে আটানা। কেন? তার বাক সিদ্ধতার জন্য। দ্রব্যর কোনো প্রয়োগ সে পাবে না। এবার দ্রব্যের প্রয়োগে কি হয় মনে করবেন, সাধারণ গাছের এই কাঠের টুকরো দিয়ে, যে হোমাত দিয়ে, যে কাঠের টুকরো দিয়ে যে যজ্ঞ হয়, সেই যজ্ঞে যে আহুতি প্রদান করা হয়, সেই আহুতিটা যজ্ঞে দেওয়া হচ্ছে। সেই যজ্ঞে কিন্তু আগুনটাকে জ্বালানো হয় কাঠের আইটেম দিয়ে, অর্থাৎ গুঁড়ো দিয়ে, তার সাথে ধুনো মিশিয়ে। এতে যজ্ঞের আগুনটা বাড়ে বই কি, নিশ্চয়ই বাড়ে। কিন্তু সেই অদৃশ্য শক্তি, হাই ট্রান্সফার এনার্জিকে যজ্ঞে কিন্তু আহ্বান করা যায় না। এই দ্রব্য গুণগুলো দিয়ে যদি সাকল্য প্রয়োগ, এই প্রকৃত সাকল্য প্রয়োগ হলে সেই দেবী আহ্বান করা সম্ভব। কারণ এই যজ্ঞের সাকল্য যখন প্রয়োগ হবে, তখন সেই সাকল্যের গন্ধে সেই অদৃশ্য শক্তি পরমাত্মার আগমন হবে যজ্ঞের স্থানে। তাকে আসতেই হবে, সেই গন্ধে গন্ধে সে চলে আসবে। তখনই সেই অদৃশ্য শক্তি ক্রিয়া করে যাবে। এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, কিছু পড়ার দরকার নেই। কারুর সমস্যা হয়েছে, তাকে পড়ানো যাবে না, তাহলে তার ধারণ ছাড়া প্রতিকার করতে হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণস্বরূপ আগে বলি, একটু লাইনে থাকুন। ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একটা বিতর্ক, গন্ডগোল সবসময় লেগে রয়েছে, বৌমাকে আয়ত্তে আনা যাচ্ছে না, সে জেদ নিয়ে রয়েছে, বাপের বাড়ি চলে যাচ্ছে, আবার ফিরে আসছে, শান্তি নেই সংসারে। বৌমাকে দিলে সে পড়বে না, তাহলে বৌমার ছবি নিয়ে এই যজ্ঞেতে ধারণ ছাড়া প্রতিকার যে ক্রিয়াটা হয়, সেই ক্রিয়াটা করলে তার শরীর থেকে অশুভ আত্মাকে টেনে বার করা যাবে বলি দিয়ে। তারপরই তার গ্রহদোষ খণ্ডন করলে তার শুভ সময় আগত হয়। একই বলা হয় ধারণ ছাড়া প্রতিকার। যজ্ঞ ছাড়া কোনো ধারণ ছাড়া প্রতিকার হবে না। যদি কোনো কিছু ধরিয়ে দেওয়া হয়, বাড়িতে রেখে দেবেন, আপনার ধারণ ছাড়া প্রতিকার হয়ে যাবে, তার মানে সে থেকে কোনো রকম ফল আশা করা সম্ভবপর নয়। কারণ ধারণ ছাড়া প্রতিকার বাড়িতে রাখলে হয় না। অবশ্যই ধারণযুক্ত প্রতিকার কিন্তু যজ্ঞ ছাড়া সম্ভবপর, কারণ সে পরিধান করে আছে। সেই ব্যক্তি যেটা দিয়েছে সে আমি হতে পারি, অন্য কেউ হতে পারে, কিন্তু ধারণ ছাড়া প্রতিকার একমাত্র যজ্ঞে করা সম্ভব। যখন সেই অদৃশ্য শক্তি সেই যজ্ঞে উপস্থিত হবেন, তখনই সেই ধারণ ছাড়া প্রতিকারের পূর্ণ ফল পাওয়া যাবে, নচেত নয়। আগে আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সাঁতরাগাছি থেকে বলছি, রঞ্জন দাস। সাঁতরাগাছি থেকে অঞ্জন দাস না রঞ্জন? রঞ্জন দাস। আচ্ছা, বলুন রঞ্জন, আপনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ, নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18th August 1961। 18th August 1961। হ্যাঁ। তাহলে এখন বয়স কত হলো? 60 60 120, এখানে হচ্ছে 60 বছর বয়স, আর ওখানে 3 63। হ্যাঁ, 62। হ্যাঁ, কভার করে গেছে 62। 61 হলে 62 কি করে? 2023 হলেই 62 কভার হয়ে গেছে। 63 চলছে আপনার, 62 প্লাস। টাইমটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারিখ হচ্ছে তারিখ। টাইম জন্ম সময়। টাইম হচ্ছে বেলা 2:10, দুপুর 2:10। জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে নলহাটি। নলহাটি, বীরভূম জেলা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বর্তমানে কোথা থেকে বলছেন বললেন? সাঁতরাগাছি। সাঁতরাগাছি। আপনার যেটা দেখতে পাচ্ছি এখানে তুলা রাশি এবং মকর লগ্ন, আপনি জানেন? তুলা 2:10 তো স্যার, তুলা রাশি ধনু লগ্ন। ও 2:10 বললেন না, 1 মিনিট দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, 2:10, ঠিক আছে ঠিক আছে। ধনু লগ্ন, কারেক্ট। ধনু লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। হ্যাঁ। এখানে শুক্রবার জন্মবার দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুক্রবার জন্ম। শুক্রবার জন্মবার। লগ্নপতি বৃহস্পতি দ্বিতীয় ভাবে শনি যুক্ত অবস্থান করাতে, বৃহস্পতি শনির দ্বিতীয় ভাবে অবস্থান করাতে এবং
নবম ভাবে রবি রাহু একত্রিত ভাবে অবস্থান করাতে, দশম ভাবে মঙ্গল অবস্থান করাতে, শুক্রের লগ্নের উপর দৃষ্টি থাকাতে, রাশির ওপর শনির দৃষ্টি থাকাতে আপনি কি সরকারি চাকরি করতেন? না না স্যার, সরকারি আমি করি, মানে টিউশন করি। টিউশন। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা দিয়ে শুরু হয়েছে। এখন সমস্যা কি বলুন? আমি তো দেখতে পাচ্ছিলাম ভালো সরকারি চাকরি হতো, টিচিং লাইনে না, অন্য লাইনে হতো। আমার বুধের মহাদশা, কেতুর মহাদশা, বুধ শুক্র, কেতু শুক্র ভালো যাচ্ছে, কিন্তু শুক্রের মহাদশা প্রথম দিকটা খারাপ যাচ্ছে, ওটা ভালো যাচ্ছে না। সেই জন্য বলছি এটা কি এরকম যাবে, না ভবিষ্যতে ভালো হওয়ার কোনো চান্স? শুক্রের মহাদশা কত বছর থাকে? 20 বছর স্যার। 20 বছর। জ্যোতিষ নিয়ে একটু আলোচনা, পড়াশোনা করা আছে, তাই তো? হ্যাঁ, তো আমি সেটাই দেখছি যে বুধ শুক্র ভালো গেল, অন্যান্য দশা পঞ্চদশে, তাহলে শুক্র কেতু শুক্র গেল, তাহলে শুক্র তো কেন খারাপ? এতটা যাওয়ার তো কথা না, ভালোই যাওয়ার কথা। কেন আপনি ভালো যাওয়ার কথা বলছেন বলুন শুনি, দর্শক বন্ধুরা শুনুক, জ্যোতিষটা একটু জানো। ধরুন নবাংশ চার্টে দেখছিলাম শুক্র মোটামুটি ভালো জায়গায় আছে, আর দেখেছি তারপরে হচ্ছে আপনার শুক্র বৃহস্পতি নক্ষত্র পেয়েছে, সম্পদ নক্ষত্র নবতা আছে। ভেরি গুড। প্রশ্ন হচ্ছে যে আমার মনে হয় স্বর্ণালী চক্রে স্যাটার্ন এবার আপনার এর উপর দিয়ে যাচ্ছে, ওই যে শতবিশা নক্ষত্র আমার কর্মনারী নক্ষত্র, সেই কারণে খারাপ যাচ্ছে, আমি সেইটাই প্রশ্ন। এইবার আমার একটাই এতে উত্তর, আপনি যে ফর্মুলাগুলো প্রয়োগ করছেন সেই ফর্মুলাগুলো 3 নম্বর পয়েন্ট থেকে ক্যালকুলেশন হবে, 3, 4, 5, 6, 7 এইভাবে চলবে। আপনি শুনুন, একটু জানি আপনারা অনেক অভিজ্ঞ জ্ঞানী। 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলাটা ভুলে যাচ্ছেন। প্রথম ফর্মুলা ভালো করে শুনে রাখুন, 60 বছর বয়সের পর যদি শুক্রের মহাদশা কোনো ব্যক্তির পরে, সেই ব্যক্তির জীবন ছাড়কার হয়ে যাবে। প্রথম ফর্মুলা, এর আর কোনো নড়চড় নেই। সে আপনার রাশি আর লগ্ন সেই শুক্রের মিত্র হোক না কেন, কোনো সমস্যা নেই, প্রথম ফর্মুলায় জীবন ছাড়কার হয়ে যাবে। সেকেন্ড ফর্মুলা, শুক্রের অবস্থান যদি আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে যদি শনির সাথে যুক্ত হয় তাহলে ভালো খারাপ মধ্যে দিয়েও বেরিয়ে যাবেন, কিন্তু রবি যুক্ত হলে সর্বনাশ, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আচ্ছা, তাহলে এই প্রথম দুটো ফর্মুলা আপনার জন্য প্রযোজ্য। কেন? বর্তমান গোচরকালীন যে শুক্র এবং রবি কনজাংশন হয়েছে এবং জন্মছক অনুযায়ী যেটা দেখা যায়, তাহলে শুক্র এবং শনি কোনোভাবেই সংযুক্ত হয়নি। ফলে এই 20টা বছর কিন্তু আপনার বিশাল সমস্যা হবে, এটা থেকে নিরাময়ের কোনো চান্স নেই। জয় মা। আসি রামকৃষ্ণ দেবের একটা পরমহংস দেবের বাণী শোনাই, কারণ কন্ট্রোল রুম থেকে অলরেডি টাইম নির্দেশ করছে আর 2 মিনিট রয়েছে। যাই হোক, আমি একটা রামকৃষ্ণ দেবের আপনাদের বাণী শোনাচ্ছি, খুব ভালো লাগবে। এই যে সাধক, ভারতবর্ষের সাধকদের আপনাদের যে টিভি অনুষ্ঠান করছি তাদের জীবন কাহিনী নিয়ে, আর কোনো ফোন নেব না, তো সেই রামকৃষ্ণ দেবের একটা বাণী আপনাদেরকে শোনাই। রামকৃষ্ণ দেব বলেছেন, যেমন জলকে কেউ বাড়ি বলে, কেউ পানি বলে, কেউ ওয়াটার বলে, কেউ অ্যাকোয়া বলে, সেই রকমই অচ্চিদানন্দ অর্থাৎ স্বয়ং ভগবানকে কেউ ভগবান বলে, কেউ গড বলে, কেউ আল্লাহ বলে। সুতরাং একই পরমাত্মা, সেই পরমাত্মাকে যদি অনুধাবন করে তাকে নিজের জীবন সমর্পণ করা যায়, তবে সেই হতে পারে সাধক। সে ব্যক্তি সাংসারিক জীবনেও থাকতে পারে, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু নিজেকে কার কাছে সমর্পণ করছেন সেটাই সব থেকে বড় কথা। ছোট্ট উদাহরণ আপনাকে দিচ্ছি। হনুমানজি রামায়ণে আমরা দেখেছি নিজেকে সমর্পণ করেছিলেন রামচন্দ্রের প্রতি। সুতরাং হনুমানজি পজিটিভ কাজ করতেন। আর মহাভারতে দেখুন, কর্ণ নিজেকে সমর্পণ করেছিলেন দুর্যোধনের প্রতি, সেই জন্য কর্ণ বড় যোদ্ধা হয়ে পাপের ভাগীদার হতে হয়েছিল। সেই জন্য কার প্রতি নিজেকে সমর্পণ করছেন এটাই হচ্ছে বড় কথা। আপনার সমস্যা, সেই সমস্যা কোন ব্যক্তি সমাধান করতে পারবে তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে।
তবেই আপনি সমস্যা মুক্ত হবেন। অবশ্যই ঈশ্বর প্রত্যেকটা মানুষকে সমস্যা মুক্ত করার চেষ্টা করেন, তার সঙ্গে আপনাদেরও চেষ্টা থাকতে হবে। দর্শক বন্ধু, প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতেও তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে এবং প্রতি অমাবস্যায় এই তারাপীঠ শ্মশানে আমার যজ্ঞ হয়। আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। আবার আগামীকাল বা তার পরে কোনো দিন অনুষ্ঠান নিয়ে আসবো তৈলঙ্গ স্বামীর আরেকটি এপিসোড সম্বন্ধে, তার অলৌকিক ঘটনা, জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে